বাংলাদেশের প্রতিটি মোড়ে, প্রতিটি অলিতে গলিতে এখন একটি অতি পরিচিত দৃশ্য অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা আর নসিমনের উপচে পড়া ভিড়। স্বল্প দূরত্বে যাতায়াত বা মালামাল বহনে আমাদের জীবনকে এগুলো সহজ করেছে ঠিকই, কিন্তু এর বিনিময়ে আমরা কি চরম মূল্য দিচ্ছি না? প্রশ্ন জাগে, এই বাহনগুলো কি এখন আমাদের জীবনের জন্য নিছক হুমকি হয়ে দাঁড়াচ্ছে? সত্যি বলতে একে কেবল হুমকি বলা বোধহয় ভুল হবে, বরং এগুলো এখন আমাদের সড়কের এক জীবন্ত আতঙ্কে পরিণত হয়েছে। যে বাহনটির না আছে কোনো স্বীকৃত কাঠামো, না আছে কোনো নিরাপত্তা সনদ, তা আমাদের প্রতিদিনের যাতায়াতে মরণ ফাঁদ ছাড়া আর কি হতে পারে? সম্প্রতি বিআরটি এর একটি প্রতিবেদন আমাদের সড়কের যে ভয়াবহ চিত্র তুলে ধরেছে, তা এই আতঙ্ককে আরো উস্কে দেয়। গত বছরের 11 নভেম্বর বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সই করেছেন। 2025 সালের অক্টোবর মাসের সেই পরিসংখ্যান বলছে, মাত্র এক মাসেই সারা দেশে 452টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 423 জন, আহত হয়েছেন প্রায় 600 মানুষ। বিভাগীয় বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এই প্রতিবেদনে একটি বিষয় স্পষ্ট, সড়কে দুর্ঘটনার মূলে রয়েছে অনিয়ন্ত্রিত যানবাহন। যদিও দুর্ঘটনার সংখ্যায় মোটরসাইকেল শীর্ষে, কিন্তু অটোরিকশা এবং নসিমনের মতো অবৈধ যানবাহনগুলো সড়কের শৃঙ্খলা নষ্ট করার প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে। বিআরটি এর তথ্য মতে 41টি বড় দুর্ঘটনার সরাসরি কারণ ছিল অটোরিকশা। এই পরিসংখ্যানের বাইরেও হাজার হাজার ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এসব অনিবন্ধিত বাহনের কারণে, যা অনেক সময় হিসাবেই আসে না। সারা দেশে আজ যে লাখো লাখো ব্যাটারি চালিত রিকশা বা নসিমন চলছে, সেগুলোর অধিকাংশই তৈরি হয় স্থানীয় গ্যারেজ বা কোনো সাধারণ ওয়ার্কশপে। মাত্র 60 থেকে 80 হাজার টাকায় তৈরি এসব বাহনের কোনো নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড নেই, না আছে সঠিক ব্রেক সিস্টেম, না আছে টায়ার বা ভারসাম্যের নিশ্চয়তা। অতিরিক্ত গতির কারণে এগুলো প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সড়ক পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, এই বাহনগুলো কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে মহাসড়কে উঠে পড়ছে। একটি অবৈধ বাহন যখন নিয়মের বাইরে থাকে, তখন তার চালকের মধ্যেও কোনো জবাবদিহিতা থাকে না। ঠিক এই জায়গাতেই সরকার বড় ধরনের পরিবর্তন পরিকল্পনা করছে। সরকার আগামী অর্থ বছরে অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশার উপর কর আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা অত্যন্ত ইতিবাচক একটি পদক্ষেপ হিসেবে দেখতে পারি। কেন? কর বা ট্যাক্স শুধু রাজস্ব আয়ের মাধ্যম নয়, এটি নিয়ন্ত্রণের একটি বড় হাতিয়ার। প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় 5,000, পৌরসভায় 2,000 এবং গ্রামীণ পর্যায়ে 1,000 টাকা বার্ষিক কর নির্ধারণ হতে পারে। বর্তমানে বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর কাজ চলছে। এর মাধ্যমে এই 50 থেকে 70 লাখ অবৈধ অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। যখন একটি বাহন ট্যাক্স দিয়ে নিবন্ধিত হবে, তখন তার একটি বৈধ পরিচয় থাকবে। এতে চালকদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা আওতায় আনা সহজ হবে, যা দীর্ঘমেয়াদে সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শুধু অটোরিকশা নয়, করের খড়গ নামতে যাচ্ছে মোটরসাইকেলের উপরও। বাংলাদেশে মোটরসাইকেল এখন আর বিলাসিতা নয়, বরং মধ্যবিত্তের যাতায়াতের প্রধান বাহন এবং রাইড শেয়ারিং এর মাধ্যমে হাজারো যুবকের জীবিকা অর্জনের পথ। আমাদের প্রতিবেশী দেশ ভারতে যেখানে একটি মোটরসাইকেল কেনা পানির মতো সহজ, বাংলাদেশে সেখানে চিত্রটা ভিন্ন। ভারতে একটি মোটরসাইকেলের দাম, যা বাংলাদেশে বিভিন্ন শুল্ক ও করের কারণে তা 2.5 থেকে 3 গুণ বেশি দাম দিয়ে কিনতে হয়। ভারতের 79,000 রুপির হিরো স্প্লেন্ডার বাংলাদেশে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। রয়্যাল এনফিল্ডের মতো বাইকগুলো তো প্রায় নাগালের বাইরে। এর উপর রয়েছে বিশাল অঙ্কের রেজিস্ট্রেশন ফি এবং রোড ট্যাক্স। সিসি ভেদে রোড ট্যাক্স ছাড়াও এখন নতুন করে 2,000 থেকে 10,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর বা এআইটি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এখানে সাধারণ মানুষের মনে একটি যৌক্তিক প্রশ্ন জাগে, এমনিতেই উচ্চ আমদানি শুল্ক এবং রোড ট্যাক্স দেওয়ার পর কেন আবার মোটরসাইকেলের উপর বাড়তি করের বোঝা চাপানো হচ্ছে? যারা রাইড শেয়ারিং করে সংসার চালান, তাদের উপর এই বাড়তি খরচ কি মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে না? সরকার যেখানে প্রায় 38 লাখ করযোগ্য বাইক থেকে 1,520 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে, সেখানে সাধারণ ব্যবহারকারীদের স্বার্থ কতটুকু সংরক্ষিত হচ্ছে, সেটিও একটি বড় প্রশ্ন।